বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি স্বস্থানে শত কর্মব্যস্ততার মাঝে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। বরাবরের মতো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে। আজকের ক্লাসটি মূলত টেন্স নিয়ে আলোচনা করব। আসুন আমরা সবাই টেন্স নিয়ে শেখার চেষ্টা করি। বন্ধুরা, টেন্স দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। টেন্স বাদে আপনি দৈনন্দিন জীবনে স্পিকিং করতে পারবেন না। সো আপনাকে টেন্স শেখা উচিত বলে আমি মনে করি। তো সে ব্যাপারে আজকের ক্লাসটি মূলত সেভাবে আলোচনা করব। আমরা একসাথে আজকে টেন্স শিখব। বাট আসলে ইংরেজিতে কথা বলা খুবই সহজ, আর হয়তো একদমই নতুন যারা, তাদের জন্য একটু কঠিন মনে হবে। আর শুধু ইংলিশে কঠিন না, একটা জিনিস মনে রাখবেন, নতুন যে কোনো জিনিসই শেখা বা যে কোনো নতুন জিনিসই একটু প্রথম একটু কঠিন বা একটু কষ্টসাধ্য মনে হয়। বাট একটু চেষ্টা করতে হবে, একটু ট্রাই করতে হবে আপনাকে, ইনশাল্লাহ আপনি পারবেন। আমরা কিন্তু অনেক সময় নষ্ট করে থাকি নেটে, ফেসবুকে বা বিভিন্ন সময় অবসর টাইমে। সো একটু ট্রাই করি, একটু চেষ্টা করি। আর বিশেষ করে প্রবাসীদের জন্য ইংরেজি শেখা আমি মনে করি খুবই জরুরি। সবার জন্যই শেখা জরুরি, বাট স্পেশালি প্রবাসী ভাইদেরকে স্মরণ করে বলতেছি। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী ভাইরা বিভিন্ন রাষ্ট্রে আছেন। সো ওদের ইংলিশ জানা আবশ্যক, অপরিসীম গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ বিভিন্ন সময় বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মানুষের সাথে তাদেরকে কথোপকথন করতে হয়, শেয়ার করতে হয়। সো ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ইংলিশ জানা খুবই দরকার। আর বিশেষ করে বন্ধুরা, আমার চ্যানেলটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আশা করি। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি অন্যজন উপকৃত হয়, সো এতে তো আপনার লস নেই। সো প্লিজ অবশ্যই শেয়ার করবেন, আপনি শিখুন, আরেকজনকেও শিখতে দেন। আসুন আমরা একসাথে শিখি। আর আমার এই চ্যানেলের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। ইনশাল্লাহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এমন কিছু সেন্টেন্স, ওয়ার্ড নিয়ে ক্লাস তৈরি করবো আপনাদের জন্য। ইনশাল্লাহ সাকসেস হবেন। সো একটু বেশি বেশি শেয়ার করবেন। আর টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্সটা এমনভাবে বুঝতে হবে, এমনভাবে মেমোরাইজ করতে হবে যেন আপনি খুব কুইকভাবে বলতে পারেন, যেন আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। যেমন আমরা যদি একটু বলতে যাই, যেমন মনে করেন আমি খাই, আই ইট। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি কি খাই, ডু আই ইট। আমি কি খাই, হোয়াট ডু আই ইট। আমি কোথায় খাই, হোয়াট ডু আই ইট। আমি কেন খাই, হোয়াই ডু আই ইট। আমি খাইতেছি, আই এম ইটিং। আমি খাইতেছি না, আই এম নট ইটিং। আমি কি খাইতেছি, হোয়াট এম আই ইটিং। আমি কেন খাইতেছি, হোয়াই এম আই ইটিং। আমি কোথায় খাইতেছি, হোয়ার এম আই ইটিং। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খাই নাই, আই হ্যাভ নট ইটেন। আমি কি খেয়েছি, হ্যাভ আই ইটেন। আমি কেন খেয়েছি, হোয়াই হ্যাভ আই ইটেন। আমি খাবো, আই উইল ইট। আমি খাবো না, আই উইল নট ইট। আমি কি খাবো, উইল আই ইট। আমি কি খাবো, হোয়াট উইল ইট। আমি কেন খাবো, হোয়াই উইল আই ইট। যাক, আমি জাস্ট কয়েকটা বললাম। এইভাবে যখন আপনি স্পিডে বলতে পারবেন, তখনই মনে করবেন যে আপনি স্যাটিসফ্যাকশন বা আপনি যে সন্তুষ্ট হবেন নিজে নিজে, যে আমি মোটামুটি বুঝতে পারছি। সো এইভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পারবেন। যাক, আর দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। সর্বপ্রথমে বলতে গেলে টেন্স কাকে বলে, একদম সহজ ঠান্ডায় মাথায় বোঝার চেষ্টা করুন। টেন্স মানে কি, কাল। টেন্স মানে কাল, আজকাল, কালকে, পরশু দিন, পরের দিন, ইত্যাদি ইত্যাদি, মানে টেন্স মানে কাল। ওকে, এখন কাকে বলে দেখুন। কোনো কাজ কোন সময় শেষ হয়, হয়েছিল, হবে বোঝার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাহাকে টেন্স বলে। যেমন কোনো কাজ বলতে গেলে কি, যেমন কোনো কাজ আমি এখন করি বা করেছিলাম বা করব, এই যে কোনো কাজ কোন সময় হয়, হয়েছিল, হবে, এটা বোঝার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন যে একটা রূপ হয় তাহাকে টেন্স বলে। ভার্ব মানে কি, ভার্ব মানে ক্রিয়া বা কাজ। এই যে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, যেমন একটা ভার্ব আমরা বলি, যেমন ইট। ইট একটা ভার্ব বা ক্রিয়া বা কাজ। ওকে, সেটা হচ্ছে ইট, অ্যাটেন, ইটেন। যাক, সেটা পরবর্তীতে আসতেছি। টেন্সের প্রকারভেদ, টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রথমে আসি আবার, একটা জিনিস মনে রাখবেন, টেন্স তিন প্রকার। আই অ্যাগেন রিপিট: প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, ফার্স্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। ওকে, প্রত্যেকটা টেন্সই আবার চার প্রকার, একদম সহজ। প্রত্যেকটা টেন্সই চার প্রকার। যেমন প্রেজেন্ট টেন্স বলছি, প্রেজেন্ট টেন্স চার প্রকার। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলতেছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স ওকে, এখন এই চারটি প্রকার যদি আপনি মুখস্থ করতে পারেন, সো
আপনি জাস্ট এখন আসি পাস্ট টেন্সে, সেক্ষেত্রে আপনি কীভাবে, আমি একটু আগে বলছি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্টটাকে তুলে দেন, সেক্ষেত্রে ওখানে হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। মানে প্রথম 4 প্রকার যদি মুখস্থ করতে পারেন, জাস্ট প্রত্যেকটা এই প্রেজেন্ট ফার্স্ট ফিউচার তিনোটার একই রকম, জাস্ট কী করুন প্রেজেন্ট তুলে দিয়ে ফার্স্ট বসান, এরপরে প্রত্যেকটা টেন্সের সামনে এরপর ফার্স্ট তুলে দিয়ে ফিউচার বসান, এভাবে। তো আজকে আমরা কী করব, প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। এই যে একটু আগে বলছি প্রেজেন্ট টেন্স 4 প্রকার, সো এটার 4 প্রকারের এক প্রকার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন কাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? বর্তমানে কোনো কাজ হয় বোঝালে তাহাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। একদম সহজ, একটু চিন্তা করেন। প্রেজেন্ট মানে কি? বর্তমান। তাহলে সহজ, এত পেঁচাপেচি না করে আমরা বুঝি প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে বর্তমানকালে কোনো কাজ হয়, যেমন মনে করেন, কল্পনা করেন আমি আর আপনি এখন বসে কি করতেছি, গল্প করতেছি, টেলিভিশন দেখতেছি, এটা কি বর্তমান। এই মুহূর্তে, এই বর্তমানে যে কোনো কাজ বসে, মনে করেন এখন এই মুহূর্তে আপনি আমার আমার কি করতেছেন, ক্লাসটি দেখতেছেন, এই মুহূর্তে আপনি আমার ক্লাসটা দেখতেছেন, সেটা হচ্ছে আপনার জন্য বর্তমান। সো বর্তমানে কোনো কাজ হয় বুঝালে তাহাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন আমরা বুঝলাম বর্তমানে কোনো কাজ হয় বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন দেখেন এটার স্ট্রাকচারটা আমরা জেনে নিই, কারণ আমরা বুঝছি যে প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে। এখন এই সেন্টেন্সটা বা এই টেন্সটার একটা গঠন আছে, কীভাবে এটা গঠন করব। যেমন আপনি একটা মাছ রান্না করতে গেলে ওটা কি কি দিতে হয়, ওখানে কি লবণ দিতে হয়, না হলুদ দিতে হয়, মরিচ দিতে হয়, সবজি দিতে হয়, পানি দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। মাছ রান্না করার যে একটা গঠন প্রণালী, সেটাই হচ্ছে স্ট্রাকচার। ওকে, এখন দেখেন ফর এক্সাম্পল স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। আসুন প্রথমে কি বলছে গঠনে, প্রথমে মনে করেন মাছ রান্না করতেছে, আপনাকে বলছে লবণ দিতে, আপনি অবশ্যই আগে লবণ দিবেন, নাহলে কি রান্না হবে না। সো এখন আমি বুঝছি যে আমি এটা প্রেজেন্ট এই সেন্স, যেমন আমি ভাত খাই, আমি এখন খাই, আমি বুঝছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা গঠন আছে। সো প্রথম কী বলছে, আমি অ্যাট ফার্স্ট আমি বুঝছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি ভাত খাই। সো এটার একটা গঠন প্রণালী আছে, তাই না? যেমন সাবজেক্ট দিতে বলছে আগে, তারপর ভার্ব ওয়ান এক্সটেনশন, মানে সংযোজিত এক্সটেনশন যদি থাকে, এক্সটেনশনটা আপনি বাদ দেন, এখন জাস্ট গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখানে আমি ভাত খাই, এখানে কি সাবজেক্ট কি আমি, আই, এরপর বলছে ভার্ব দিতে, ভার্ব ওয়ান। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কি, ভার্বটা হচ্ছে খাওয়া, খাওয়ার ইংলিশটা কি ইট, তাহলে আমি খাই, আই ইট। এরপর কি খাই, রাইস খাই, আই ইট রাইস। এখন দেখেন হয়তো প্রশ্ন করবো না অনেকজনে ভার্ব ওয়ান কি, আবার প্রত্যেকটা ভার্বের আবার ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি আছে। প্লিজ এগুলো মুখস্থ করবেন, এগুলো বোঝানোর কিছু নেই। যেমন ইট, অ্যাট, ইটেন, এই জন্য বলছি ভার্বের যে বিভিন্ন রূপ হয়, প্রথমে বলছি এটাই হচ্ছে আপনার টেন্স। হ্যাঁ, তাহলে কি হয়, আমি খাই, আই ইট রাইস। ওকে, এরকম। এরপর মনে করেন তাহারা খায়, দে ইট রাইস। তাহারা খায়, সরি এখানে তাহারা খায় না, তাহারা ফুটবল খেলে। ওকে, নেক্সট হচ্ছে তাহারা ফুটবল খেলে। দেখেন এখানে সাবজেক্টকে, যেহেতু আমি বলছি আমার প্রথমেই কী দিতে হবে, লবণ দিতে হবে মাছ রান্না করতে গেলে, তাহলে প্রথমে আমার এখানে স্ট্রাকচারে বলছে সাবজেক্ট দিতে হবে, আমার এত কিছু তাকানোর দরকার নেই। তাহারা খেলে আমি খুঁজে বাইর করবো এখানে সাবজেক্টকে, তাহারা। হ্যাঁ, সো এখানে তাহারা দিলাম, দে। এরপর বলছে কি ভার্ব ওয়ান দিতে, তাহলে এখানে ভার্ব কোনটা, কাজ কি, খেলাটা আমার কাজ, খেলার ইংলিশ হচ্ছে প্লে, প্লেটা ভার্ব ওয়ান, তাহলে দে প্লে। এরপর এক্সটেনশন যদি আরও থাকে, তাহলে আমি আগে বসাবো দে প্লে, তাহারা খেলে। এখন কি খেলে, তারা ফুটবল খেলে, সো দে প্লে ফুটবল। এখন যদি বলি করিম খেলে, তাহলে কি হবে, করিম প্লেস। জাস্ট কি খেলে এটা বলি নাই, সাবজেক্ট আর হচ্ছে ভার্ব ওয়ান, করিম খেলে, করিম প্লেস। এখন খেলার ইংলিশ হচ্ছে প্লে, এখানে এস কেন যোগ করলেন, একটা জিনিস মনে রাখবেন, কর্তা থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে করিম খেলে এস বা ইয়েস যোগ করে সেক্ষেত্রে ভার্বের সাথে দিতে হবে, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে সাবজেক্ট যদি একজন হয়, সহজ হিসাব, করিম কজন, একজন, সো এখানে হবে কি করিম প্লেস। ওকে, নেক্সট আসুন, এটা আমরা হাবোধক বলছি। এখন কি আমরা কি নাবোধক করতে পারি না? যেমন নাবোধক মানে কি, যেমন একটু আগে বলছি আমি খাই, আই ইট। আমরা কি বলতে পারি না যে আমি খাই না,
এটা হচ্ছে নাবোধক। তখন নাবোধক করতে গেলে সেইটার একটা গঠন প্রণালী। এখন এতক্ষণ আমরা জানছি কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, কোন ধরনের প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। সবগুলো হচ্ছে আমি খাই, আমি দৌড়ি, আমি মারি, আমি করি, আমি দেখি, আমি পড়ি, আমি কান্না করি। বর্তমানে খাই কথাটা, করি, খাই, ধরি, এগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিটের এবার নাবোধক শিখলাম। এখন আসি নাবোধক কাকে বলে বা কীভাবে করতে হবে। তাহলে নাবোধকের স্ট্রাকচারটা হচ্ছে কি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের নাবোধক হচ্ছে সাবজেক্ট প্লাস ডোন্ট অবলিক ডাজেন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখানে ডোন্ট কেন বলছি, ডু নট হবে অথবা ডাজ নট হবে। ডু নট এবং ডাজ নটকে সংক্ষেপে এভাবে বলা যায়। তাহলে সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে একটু চিন্তা করে দেখুন হাবোধকের স্ট্রাকচার আর এটার মধ্যে একটু প্লাস হয়েছে কি, সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হবে। এখন আসুন যে বাবারা আমি কি ডাজ নট ডু নট দুইটাই ইউজ করব? না, ডাজ নট ডু নট দুইটা ইউজ করতে পারবেন না। তো এখন তাহলে কোন সেন্টেন্সে কোনটা করব? একটা জিনিস মনে রাখবেন, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ডাজেন্ট, আর যদি প্লুরাল হয় তাহলে ডু। এত পেঁচাপেচির দরকার নেই, সহজে একটু বুঝি আমরা। সেটা হচ্ছে সাবজেক্ট যদি একজন হয় তাহলে সারা জীবন সবসময় ডাজ নট ব্যবহার করতে হবে নাবোধকে, ডাজ। আর যদি কর্তা যদি একের অধিক হয়, যেমন দে কি একজন? একজন না, দে একজন, দুইজন, তিনজন, দশজন হইতে পারে। মানে সাবজেক্ট যদি একের বেশি হয় সেই ক্ষেত্রে ডু ব্যবহার হবে। তবে একটা জিনিস আইর সাথে সবসময় ডু হয়। ক্লিয়ার? ওকে, আসুন এবার আমরা পর এক্সাম্পলে আসি। আমি ভাত খাই না। একটু আগে বলছি আমি ভাত খাই, আই ইট রাইস। আমি খাই না। আপনার মা আপনাকে প্রশ্ন করছে তুমি কি ভাত খাও? মা আমি ভাত খাই না, তাই না? তাইলে মা আমি ভাত খাই না। ওকে, তাহলে আমি ভাত খাই না, তাইলে কী হবে? সাবজেক্ট আই, এরপর কি বলছে দেখেন স্ট্রাকচারে, ডু নট অথবা ডাজ নট। এখানে আমি হবে, আমির সাথে কি হবে? ডু হবে, ডু নট। তাহলে আই ডু নট ইট রাইস। আশা করি বুঝতে পারছেন। দ্যাট সাবজেক্ট ডু নট ডাজ নট। ওকে, আমি কান্না করি না। আমি কান্না করি, আই ক্রাই। আমি কান্না করি না, সাবজেক্টকে আমি। এরপর কি বলছে? ডু নট অথবা ডাজ নট, আইয়ের সাথে ডু হয়, তাহলে আই ডু নট বসাই দিলাম। স্ট্রাকচার ফলো করেন আর লিখেন। এরপর এখানে কি কাজ, কি কান্না করাটা আমার একটা কাজ, এটা একটা ভার্ব, ভার্ব ওয়ান ক্রাই, আই ডোন্ট ক্রাই। এরপর দেখেন অহনা পড়ে না, অহনা ডাজেন্ট, অহনা একজন, সো এখানে ডাজ নট হবে, অহনা ডাজ নট। পড়ার ইংলিশ কি? রিড, পড়াটা কাজ, এটা ভার্ব ওয়ান। হ্যাঁ, এখন আসুন একটু আগে আমি বলছি সিঙ্গুলার যদি সাবজেক্ট একজন হয় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। মনে রাখবেন এস বা ইয়েস তখনই যোগ হবে যখন হাবোধক থাকে। যখন প্রশ্নবোধক এবং নাবোধক করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেটা সাবজেক্ট একজন হয় সেটাকে যদি নাবোধক বা প্রশ্নবোধক করেন তখন রিড ভার্ব ওয়ানে থাকবে, কোনো এস বা ইয়েস যোগ হবে না। তাহলে অহনা ফলে, অহনা রিডস, অহনা পড়ে না, অহনা ডাজেন্ট রিড। আশা করি বুঝতে পারছেন। আসুন এবার প্রশ্নবোধকে চলে আসি আমরা। দেখুন এতক্ষণ হাবোধক আমি খাই, এর নেক্সট নাবোধক আমি খাই না, আই ডোন্ট ইট। ওকে, এখন কি প্রশ্নবোধক করতে পারি না? তুমি কি খাও? ইউ ইট, তুমি খাও। তুমি কি খাও? তুমি কি খেলো? এভাবে কিন্তু রেগুলার আমরা প্রতিনিয়ত বলে থাকি, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন প্রশ্নবোধক করতে হলে কীভাবে করতে হবে দেখেন, আপনার স্ট্রাকচার ফলো করুন। ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, বলছে কি দিতে? ডু অথবা ডাজ, এরপর প্লাস সাবজেক্ট, এরপর ভার্ব ওয়ান। মানে নাবোধক প্রশ্নবোধক করলে সবসময় যে কোনো সেন্টেন্স প্রশ্নবোধক করলে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে, একদম সহজ। ঠিক আছে? ওকে, এরপর কি বলছে? সাবজেক্ট দিতে বলছে। এরপর কি বলছে? ভার্ব ওয়ান দিতে বলছে। এখন দেখুন একটু আগে বলছি না যে আমি খাই, করি, দড়ি, মারি, খেলি, যখনই আমি বুঝি এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে আমরা এর স্ট্রাকচার জানবো কোনটা হাবোধক, কোনটা নাবোধক, কোনটা প্রশ্নবোধক। এখন আসি প্রশ্নবোধক। দেখুন আমি খাই, আই ইট। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি কি খাই? ডু আই ইট। যেহেতু একটু আগে বলছি আমি স্ট্রাকচারে ডু ডাজ আগে দিতে হবে, এবার সাবজেক্ট, এরপর ভার্ব ওয়ান। দেখুন আমি কি ভাত খাই? প্রশ্নবোধক। আমি কি খেলি? আপনি কাউকে বলতেছেন এই আমি কি ভাত খাই?
ওকে, স্ট্রাকচারে বলতেছে ডু, এরপর বলতেছে সাবজেক্ট, এখানে সাবজেক্টকে আমি আই, এরপর ভার্ব ওয়ান ইট, এরপর রাইস, ডু আই ইট রাইস। ওকে, আমি কি খাই না, সরি আমি কি খাই, এই ডব্লিউএস ওয়ার্ড মজার ক্লাস শুরুতেই আমি কিন্তু আমার একটা ক্লাস আছে ডব্লিউএস নিয়ে, আমি কি খাই দোস্ত এরকম বলে থাকি। সো কি কথাটা কানে আসছে ডব্লিউএস ওয়ার্ড, হোয়াটটা বসে দেন, কির ইংলিশ কি হোয়াট, কোনো ডাউট নাই। ওকে, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য আমি কিন্তু ডব্লিউএস ওয়ার্ডটা দিলাম, কিন্তু ওই যেগুলো বুঝাচ্ছি হাবোধক নাবোধক যেভাবে হবে প্রশ্নবোধক ওইভাবেই, জাস্ট ডব্লিউএস ওয়ার্ড একটা দিলাম। তাহলে আমি কি খাই, হোয়াট, যখনই আমি কি খাই, কোথায় খাই, কেন খাই, এই ধরনের কিছু আসলে এটি প্রশ্নবোধক, বাট ডব্লিউএস ওয়ার্ডটা আগে দেবেন, প্রশ্নবোধকের যে রুল ওই রুল অনুযায়ী সেন্টেন্স তৈরি করবেন, জাস্ট আগে ডব্লিউএস ওয়ার্ডটা বসাই দিবেন। আমি কি খাই এটা প্রশ্ন করলেন না, সো এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের একটি প্রশ্নবোধক সেন্টেন্স। সো আপনার ইউ ফলো দ্য স্ট্রাকচার। ওকে, হোয়াট ডু আই ইট, আমি কি খাই। নেক্সট সেন্টেন্স দেখুন, সে কি রান্না করে, অনেক সময় বলি না, বা আপনার বোন আপনাকে বলতেছে এই ভাইয়া মা কি রান্না করে, এটা প্রশ্নবোধক। ওকে, সে রান্না করে, সরি এখানে হচ্ছে সে কি কান্না করে, হ্যাঁ সে কি কান্না করে, ডাজি ক্রাই, ডাজি ক্রাই, সে কান্না করে, হি ক্রাই, সে কি কান্না করে, প্রশ্নবোধক হলে ডু ডাজ সাবজেক্টের আগে আসবে, তাহলে ডাজি ক্রাই, সে কি কান্না করে, সে কেন কান্না করে, হোয়াই ডাজি ক্রাই। ওকে, সে কেন কান্না করে। আশা করি বুঝতে পারছেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে ধাপে 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 প্রত্যেকটা টেন্স নিয়ে আলোচনা করব। তবে টেন্স দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথোপকথনের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ, ইউ হ্যাভ টু লার্ন অল টেন্স। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।